সুমনকে মারার জন্য খাতাটা উপরে তুলতেই ভাইয়া ক্লাসে এসে হাজির। ভাইয়াকে দেখেই আমি থমকে গেলাম। এটা কি হলো? কোথায় আমি ভেবেছিলাম আজকে ভাইয়াকে বোঝাবো আমি লেখাপড়া কতটা মনোযোগী হয়েছি, তাই লিখতে লিখতে হাত ক্ষয় হলেও লেখা বন্ধ করছি না। কিন্তু হলো তো তার উল্টোটা। এখন কি করব? তাড়াতাড়ি হাতের খাতাটা ভালো করে নিয়ে নিজের বেঞ্চে এসে দাঁড়ালাম। ভাইয়াকে দেখে সবাই অলরেডি দাঁড়িয়ে গেছে, কিন্তু ভাইয়া দরজার কাছে এসেই আমাকে ওইভাবে দেখে কিছুক্ষণ থমকে রইল। তারপর কোনো কথা ছাড়াই রুম থেকে বেরিয়ে গেলেন। ভাইয়ার এমন কাজে সবাই হতবাক। আমি বেঞ্চ থেকে সরে জানালায় গিয়ে দেখার চেষ্টা করলাম ভাইয়া বাইরে কি করছে। গ্রিলওয়ালা জানালা ভেদ করে দেখলাম ভাইয়া দু হাত কোমরে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছেন আর এদিক ওদিক তাকাচ্ছে। বুঝলাম ভাইয়া নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। তার মানে আজও আমার নিস্তার নেই? আজও কি তাহলে আমার মার খেতে হবে? আজ যদি সেদিনের মতো মারে, এবার তো জীবিত থাকবো না, মরে যাব আমি। কথাটা ভাবতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। তখনই আমার মনে হলো, আচ্ছা ভাইয়া কি কোনো রকম জেলাস ফিল করছে আমায় নিয়ে, সুমনের ওপর? কথাটা ভাবতেই আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেয়ে গেছি রাস্তা। কীভাবে ভাইয়ার মুখে ভালোবাসি কথাটা বের করতে হয় তা খুব করে বুঝে গেছি আমি। আব দেখো আগে হোতা হে কেয়া। কিছুক্ষণ পরে ভাইয়া আবার ক্লাসরুমে ঢুকলো, কিন্তু এবার আর আমার দিকে তাকালো না। না তাকাক, তাতে কি? তবে এবার ভাইয়া দেখবে আমি কি করতে পারি। ভাইয়া তার ক্লাস শুরু করে দিল, আর এদিকে আমি আমার কাজ। ক্লাসের মধ্যে অনেক বাহানায় সুমনের সাথে কথা বলতে লাগলাম, মুখ টিপে হাসতে লাগলাম, পড়া দেখানো নাম গল্প করা শুরু করলাম। লেখার সময় খাতা থেকে ওর হাত সরিয়ে দেওয়ার নাম করে ওর হাত ধরতেই সামন থেকে ভাইয়া গর্জনরত আওয়াজ এলো কানে, এনাফ ইজ এনাফ, ড্যামিট। ভাইয়ার এমন গর্জনে ক্লাসে থাকা প্রায় সকলে চমকে উঠল। হঠাৎ ভাইয়ার এমন ব্যবহারের কারণ কারোর মাথায় ঢুকলো না। ভাইয়া টেবিলের উপর দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ভাইয়ার এরূপ দেখে আমি নিজে ভয় পেয়ে গেলাম। এবার এসে আমাকে পেটাতে শুরু করবে না তো? মনে মনে হাজারো ভয়কে জয় করার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া আমাকে অবাক করে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ভারী কণ্ঠে বলে গেল, ক্লাস ইজ ডিসমিস। আমি ভয়ে ছোটোখাটো একটা ঢোক গিললাম। ডোজটা কি বেশি হয়ে গেছে? এরপর থেকে আর ভাইয়ার সাথে দেখা হয়নি। কলেজ থেকে আসার সময়ও ভাইয়া একাই চলে এসেছিল, আমাদের নিয়েই আসেনি। তাই আমি ছায়া রিকশায় করে চলে আসি। বাড়ি এসে ব্যাগ নিজের ঘরে রেখে ভাইয়ের ঘরের দিকে এগোলাম। তার ঘরের কাছে আসতেই খুব জোরে একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতে চমকে উঠলাম। তাড়াতাড়ি দরজা হালকা খুলে ঘরে উঁকি মারতে দেখি ভাইয়া দুই হাত কোমরে রেখে ঘরের এপাশ থেকে ওপাশ পায়রাচারি করছে। ইডিয়েট, এক নম্বর স্টুপিড মেয়ে একটা। এতবার এত শাস্তি দেওয়ার পরও আবার সেই ছেলেদের কাছে গিয়ে ঢলে পড়ে। ইডিয়েটটা সহ্য হয় না আমার ওকে কোনো ছেলের সাথে। এ বিষয়টা কি বলছে না ওই স্টুপিডটা? নিজের কথাগুলো বিড়বিড় করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভার্সিটির প্রফেসর আমি, আর একজন প্রফেসর হয়ে কিনা নিজের ছাত্রের ওপরে জেলাস হচ্ছি, তাও এই ইডিয়েটটার জন্য? ইউ ফুল। কথাটা বলেই জোরে সামনে থাকা তুলে লাথি মেরে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। ভাইয়ার এহেন কাজে এতক্ষণ আমি মুখ চেপে হাসছিলাম। ভাইয়া ওয়াশরুমে ঢুকতেই আমি রুমের ভেতরে ঢুকে গেলাম। কেন জানি না এই মুহূর্তে আমার ভাঙড়া নাচার ইচ্ছে হচ্ছে। ইস, ভাইয়া আমায় নিচ্ছে রাস, ভাবা যায়? ভাইয়া। খুব আনন্দের সহিত ফ্লোরের উপর পড়ে থাকা টুলটা ঠিক জায়গায় রেখে দিলাম। তারপর নাচতে নাচতে চলে আসবো, তখনই আমার নজর গেল ভাইয়ের টেবিলের ওপর। টেবিলের লাল কার্পেটের উপর নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে আমার। একটু কৌতূহল নিয়েই আমি টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিলাম। এইটা কি ভাইয়ার ডায়েরি? কি আছে এই ডায়েরির মধ্যে? ভাইয়ার মনের কথা? এবার কৌতূহলটা যেন আরও বেশি বেড়ে গেল। আমি জানতে চাই ভাইয়ার মনের কথা। তাই অন্যের ডায়েরি, তার বিনা অনুমতিতে পড়া অন্যায় জেনে ডায়েরিটা খুললাম। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই আমি আবার একটা পেজ উল্টাতেই যা দেখলাম তাতে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল সেই পৃষ্ঠায়। এটা কে? আমি? ডায়েরির সাদা পাতায় পেন্সিলের কালিতে হাতে আঁকা আমার প্রতিচ্ছবি। ছবিটা থেকে যেন চোখ সরানো মুশকিল। হ্যাঁ, এটাই আমি। চোখ, কান, নাক, মুখ সবটাই প্রমাণ করে এটাই আমি। কিন্তু তারপরেও কিছু একটা তফাৎ আছে। এই ছবির সাথে আমার চেহারার কিছু তো একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে দেখতে লাগলাম ছবিটাকে। এই ছবি আর আমার চেহারার কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি। অমিল আছে, অনেক অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসা। ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা,
এ যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসি কি সত্যি এতটা সুন্দর? আচ্ছা, এই আমি কি আরমান ভাইয়ের মনের আমি? ভাইয়ার মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কতটা ভালোবাসলে মানুষ এতটা নিখুঁতভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে। আমার কৌতূহল আরও বেড়ে গেল। ভাইয়ার বুকে আমার জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ বেশি বেড়ে গেল। তাই আমি আবার একটা পেজ উল্টালাম, আর এই পেজে যা দেখলাম তা দেখার পর আমার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদে দিলাম। ডায়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি মিতু। এই লেখাটা দেখে মনে হচ্ছে ভাইয়া যেন আমার সামনে চিৎকার করে বলছে, ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। তুই আমার ঘরে কি করছিস? আমার সেই চিরচেনা চিৎকার কণ্ঠটা শুনে আমি চট করে পিছু ফিরে তাকালাম। ভাইয়া টাওয়াল হাতে দাঁড়িয়ে আছে, হয়তো চোখ মুখের আভাটা দূর করার জন্যই চোখে পানি দিয়ে দিয়েছে। আমার হাতে নিজের ডায়েরিটা দেখে চোখ মুখ শক্ত করে ধমক দিয়ে উঠল, তুই জানিস না কারো অনুমতি ছাড়া তার ডায়েরিতে হাত দিতে নেই? মিনিমাম এই কমন সেন্সটুকুও তো নেই। ভাইয়া আমাকে বকেই যাচ্ছে, কিন্তু আমি তার কথা শোনার মতো অবস্থায় নেই। নিজের অজান্তেতে হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, দৌড়ে গিয়ে ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমা করে কাঁদতে লাগলাম। আজ এত সুখ সুখ কেন লাগছে আমার? যেন পৃথিবীতে সব সুখ এসে এই বুকে বাসা বেঁধেছে, আর আমি এই বুকের একমাত্র অধিকারিণী। সত্যি আমি খুব ভাগ্যবতী। এমন ভালোবাসার মানুষ গজনই বা পায়। ভাইয়ার হয়তো আমার এমন কাজে বুদ্ধিহীন হয়ে গেছে, হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু করব। এতটা সুখের মাঝেও আমি অনুভব করলাম ভাইয়া ধীরে ধীরে তার হাত তুলছে, হয়তো আমার নিজের সাথে আরও গভীরে জড়িয়ে নেওয়ার জন্য। তাই আমি আরও শক্তভাবে তার বুকে মাথা গুঁজে দিলাম। এমন সময় বড়মার কণ্ঠ কানে ভেসে এলো। বড়মার ডাক শুনে আমি ছিটকে দূরে সরে গেলাম। নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া এখনও ওইভাবে দাঁড়িয়ে আছে, যেন এখনও তার ঘোর কাটেনি। কিছুক্ষণের মধ্যেই বড়মা ভেতরে ঢুকলো। আরমান, তাড়াতাড়ি রেডি হয়ে। আমাকে দেখে বড়মা কথা বলা থামিয়ে দিল। আমি মাথা নিচু করে আছি আর ভাবছি, বড়মা যদি জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি তাহলে কি উত্তর দেব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বড়মা আমাকে এড়িয়ে আরমান ভাইয়ের দিকে তাকালো। আরমান, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বেরোবো। এবার মনে হয় ভাইয়ার ধ্যান ভাঙলো। হালকা কেশে বলে উঠল, কোথায় যাওয়ার কথা বলছো? সেটা না হয় গেলেই দেখতে পাবি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, সময় নেই। আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে তোর কোনো মতামত নিতে আসিনি, তোকে বলতে এসেছে। তুই যাচ্ছিস মানে যাচ্ছিস, আর কোনো কথা শুনতে চাই না আমি। বলে বড়মা ঘর থেকে বেরিয়ে যেতে ভাইয়া পা দিয়ে খুব জোরে বেড়ে লাথি মেরে চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালো। আর আমি এই শব্দে কেঁপে উঠলাম। বুঝলাম না বড়মা বাইরে যেতে বলছে, তা নিয়ে এত রাগ করার কী আছে? সামান্য বাইরেই তো যেতে হবে। সে সব যাক, আমি এবার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলাম। রাগের মাথায় আবার আমাকেই না মেরে বসে। রাত 8টা। বসার ঘরে সবাই মিলে একসাথে জবার সিরিয়াল দেখছি। দেখতে দেখতে বিরক্ত বোধটা চরম পর্যায়ে উঠেছে। কিন্তু আমার মা এই জবার মারাত্মক ফ্যান, একটা এপিসোডও মিস করে না। তার সাথে রিপিট টেলিকাস্ট তো আছেই। উফ, কিভাবে যে মায়ের ব্রেন এই জিনিসটা সহ্য করে কে জানে। তবে আমার টেনশন হচ্ছে ভাইয়াদের নিয়ে। এখন অব্দি এলো না কেন তারা? সে কখন বড় আব্বু, বড় মা, আমার বাবা আর ভাইয়া বেরিয়েছে, কিন্তু এখন অব্দি ফিরল না। কি করছে এতক্ষণ যাবৎ বাইরে? আমার ভাবনা শেষ হতে না হতে দরজার কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। হ্যাঁ, ভাইয়ারাই এসেছে। দরজা খোলার সাথে সাথে ভাইয়া ভেতরে ঢুকে সোজা উপরে নিচের ঘরে চলে গেল। চোখে মুখে বেশ গাম্ভীর্যতা ফুটে উঠেছে। ভাইয়ার পিছু পিছু বাকি সবাই ভেতরে ঢুকলো। বাবা, বড় আব্বু, বড় মা গিয়ে সোফায় বসতে, আমি দৌড়ে রান্নাঘরে গেলাম ওদের জন্য পানি আনতে। পানির ট্রেটা নিয়ে তাদের কাছে যেতে যেতেই বড় মার কথাটা কানে এলো, যাক বাবা, এতদিনের টেনশন ফ্রি হলাম। ছেলেটার বিয়েটা একেবারে ফাইনাল করে এসেছি। কথাটা শুনতে আমি থমকে গেলাম। মাথা কাজ করা বন্ধ করে দিল। কি বলছে কি বড় মা? তার মানে তারা ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিল? ভাইয়া তাহলে বিয়ে করতে যাচ্ছে, তাও আবার অন্য কাউকে? আমার হাত পা কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে, যেন এক্ষুনি হাতের গ্লাসগুলো পড়ে যাবে। কি রে, পানি নিয়ে আয়, খুব পিপাসা পেয়েছে তো। বাবার কথা আমার ধ্যান ভাঙলো। হাতে থাকা ট্রে তাদের সামনে ধরতেই তারা পানির গ্লাস তুলে নিল, শুধু বড় মা ছাড়া। আমি পানির ট্রেটা টেবিলের ওপর রেখে সবার পেছনে এসে দাঁড়ালাম, যেন কারো নজর আমার ওপর না পড়ে। সবাই ভাইয়ের হবু বউকে নিয়েই কথা বলছে। সে কত সুন্দর, সে কত স্মার্ট, কিন্তু এসব শুনে যে আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেটা কারো নজরে পড়ছে না। নিজেকে আর আটকাতে পারলাম না, সবার আড়াল হয়ে ওখান থেকে চলে এলাম। ভাইয়ার নামের সাথে জুড়ে দেওয়া অন্য মেয়ের নাম,
এই জিনিসটা যেন আমার একদমই সহ্য হচ্ছে না। মনের মধ্যে আবারও হাজার অভিযোগ জমা হলো ভাইয়ের বিরুদ্ধে। তাই ছাদে চলে এলাম। আজ আবার এই আকাশটাকে আমার অভিযোগ শুনতে হবে। কেন কেন ভাইয়া আমার সাথে এমনটা করলো? ভাইয়া তো ওখানে ছিল, তাই না? তার সামনে সবাই তার বিয়ে ঠিক করলো, অথচ সে কিছুই বলল না। হয়তো ওই মেয়ে খুব বেশি সুন্দর, তাই তো আমার কথা ভুলেই গেছে। ও কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। আমি কি করে অন্যের সাথে ভাইয়াকে সহ্য করব? সামান্য নাম শুনতেই তো আমার বুক ফেটে যায়। এখন কি করব আমি? কান্না ছাড়া যে আর কিছুই অবশেষ রইল না আমার। আপন মনে আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে। তখনই নিজের পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। মুহূর্তে ওই হাত টেনে পিঠিয়ে তার বুকে ঠেকালো। বুঝতে বাকি রইল না এই হাতের মালিককে। রাগে মাথা রক্ত টকবক করা শুরু করলো। আর সহ্য হলো না। আমি ভাইয়ার দিকে ঘুরেই দু হাতে তার বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বরঞ্চ আমাকে আরও গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আমি তার বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরানোর চেষ্টা করে যাচ্ছি। ছাড়ো আমাকে, তুমি ছাড়ো আমায়। কেন এসেছো এখানে? কষ্ট দিয়ে সেটাতে মলম লাগাতে? সেটা তো আবার পুরোনো দিনের অভ্যাস, সেটা তোমার। কিন্তু এই ফর্মুলা কোনো কাজে আসবে না। তুমি খুব বাজে একটা লোক। যদি বিয়ে অন্য কাউকে করার ছিল তাহলে কেন কেন আমার এত কাছে এসেছিলে? আমার শরীর কি তোমার কাছে সস্তার মনে হয়? শুধুমাত্র তোমার সায় আজ আমি তোমায় এতটা ভালোবেসে ফেলেছি। এত অপমান সহ্য করে আমি শুধু তোমাকে ভালোবেসেছি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য ছটফট করেছি। এসব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। কেন কেন এত আশকারা দিয়েছো আমায়? ভালো যদি নাই বাসবে তাহলে ভালোবাসার মানেটা কেন শেখালে আমায়? কেন তো কষ্ট দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার। ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছি আমি। দয়া করে আর কষ্ট দিতে এসো না। আর সহ্য করার ক্ষমতা নেই আমার। এক নাগাড়ে কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লাম তার সামনে। এতে তার কি ভাবান্তর হলো বলতে পারবো না, কিন্তু হঠাৎই কানের কাছে কার উষ্ণ শ্বাস অনুভব করলাম। ম্যাজিক দেখবি মিতু? ফিসফিস করে কথাটা বলেই ভাইয়া আমার দিকে তাকালো। আর আমি তার কথার মানে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তার চোখের দিকে তাকালাম। এটা কি মজা করার সময় যে ও আমায় এখন ম্যাজিক দেখাতে চাচ্ছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি যে ম্যাজিক দেখেই আমি সব কষ্ট ভুলে যাব? এসব ভাবনার মাঝে আমি অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। ভালো করে খেয়াল করে দেখলাম ভাইয়া আমায় কোলে তুলে নিয়েছে। কি করতে চাইছে কি ভাইয়া? কিছু তো বুঝতে পারছি না। বসার ঘরে বসে থাকা সকলে আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সকলের এমন চাহনি আমায় বেশ অস্বস্তিতে ফেলছে, যার কারণে আমি বারবার নিচু গলায় ভাইয়াকে আমায় নিচে নামাতে বলছি, কিন্তু ভাইয়া তাতে কোনো হেলদোল হচ্ছে না। ও নিজের মতোই আমাকে কোলে নিয়ে সবার সামনে দিয়ে বাড়ির বাইরে চলে এলো। পেছন থেকে বড় আব্বু বড় আম্মু অনেক ডাকার পরেও সে শুনলো না। আমি ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে, কি করতে চাচ্ছে ভাইয়া, আর কোথায় বা যাচ্ছি আমরা। আমার সকল ভাবনার মাঝে ভাইয়া আমাকে গাড়ির সামনের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দরজা লাগিয়ে দিল, আর ওই নিজের ড্রাইভিং সিটে এসে বসলো। কোথায় যাচ্ছি আমরা? চেহারা রাগী ভাব এনে কথাটা বললাম, কিন্তু তাতে কোনো কাজ হলো বলে মনে হলো না। ভাইয়া স্বাভাবিকভাবে নিজের পকেট থেকে ফোন বের করে ওটাতে মনোযোগ দিল। এবার আমার মাথা 100 ডিগ্রি ঘুরে গেল। এখানে আমি মরছি আমার জ্বালায়, আর উনি মনে সুখে ফোন টিপতে লাগলেন। রাগের মাথায় তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলে ভাইয়া হাত সরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। আমার দিকে তাকিয়ে থেকে হাতের ফোনটা পকেটে পুরে এবার গাড়ি চালাতে শুরু করলো। এবার আমার টনক নড়ে উঠল। এই গাড়ি থামাও। কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কোথাও যাব না তোমার সাথে, শুনেছো? তুমি আমার সাথে কোথাও যাবে না। গাড়ি থামাও বলছি। এক নাগাড়ে বকবক করতে করতে তার স্টিয়ারিংয়ে থাকা হাত ধরে টানাটানি করছি, আর ভাইয়া একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে। বকবক করতে করতেই হঠাৎই আমার মনে হলো গাড়ি থেমে গেছে। আমি ভাইয়ার হাত ধরে থাকা অবস্থাতেই আশেপাশে তাকালাম। হ্যাঁ, গাড়ি থেমে গেছে। তাহলে কি ভাইয়া আমার বকবকানিতে রাগ করে গাড়ি থামালো? এবার আমার ভয় লাগা শুরু করলো। ছোটোখাটো একটা ঢোক গিলে ভাইয়া দিকে তাকাতে দেখি ভাইয়া গাড়ি থেকে নামছে। আরে কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ভাইয়া গাড়ি থেকে নেমে আমার পাশে এসে দরজা খুলে শটান আমায় কোলে তুলে নিল। ভাইয়ার এমন বিহেভিয়ার সত্যি আমি অবাক হচ্ছি। আসলে কি করতে চাচ্ছে ভাইয়া? আর আমরা কোথায় বা যাচ্ছি? আমি জায়গাটা চেনার জন্য আশেপাশে তাকালাম। হঠাৎই আমার চোখ সামনের অফিসে টাঙানো বোর্ডের উপর আটকে গেল। সাথে সাথে বুকটা ধড়স করে উঠল। এ তো ম্যারেজ রেজিস্ট্রি অফিস, কিন্তু ভাইয়া আমার এখানে কেন নিয়ে এলো? না না, আর এই লোককে বিশ্বাস করা যাবে না। এর মতলব আমার কাছে ঠিক লাগছে না। তাই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজের হাত পা চড়াচড়ি শুরু করে দিলাম। ছাড়ো আমায়, আমি কোথাও যাব না। আমায় এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না তোমার সাথে, ছাড় বলছি আমায়।
হাত পা ছোড়াছুড়ি করেও কোনো লাভ হলো না। ভাইয়া খুব শক্তভাবে আমায় ধরে অফিসের ভেতরে ঢুকলো। ও ভিতরে ঢুকতেই দুজন ছেলে ওর সাথে এসে দাঁড়ালো। আমি এই দুজন ছেলেকে চিনি, আরমান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রুনি আর পিয়াস। ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু এরা। ওরা কাছে আসতে আরমান ভাই তাদের উদ্দেশ্যে বলে উঠল, সব রেডি তো? হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আরে আমি কাজী সাহেবকেও রেডি করে রেখে দিয়েছি, শুধু তোদের আসার অপেক্ষা ছিল। রনি ভাইয়ার কথা শুনে আমার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। একটা ঢোক গিলিয়ে ভাইয়ার দিকে তাকালাম। পিএস ভাইয়া আমার আরমান ভাইয়ের কোলে দেখে দাঁত কেলিয়ে বলে উঠল, কী রে ভাই, শেষমেশ ভাবিকে তুলে নিয়ে চলে এলি? অত কথা বাদ দে আর নিজেদের কাজে মন দে বলে আমার একটা চেয়ারে বসিয়ে দিল। আমার সামনে একজন উকিল কালো কোট পরে বসে আছে। ভাইয়া তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কাগজপত্র সব রেডি? হ্যাঁ হ্যাঁ, শুধু সাইনটা করে দিলেই হয়ে যাবে বলে উকিল মহাশয় ভাইয়ের সামনে কিছু কাগজ আর একটা কলম এগিয়ে দিল। ভাইয়ের কলমটা হাতে নিতেই আমি একটা ঢোক গিললাম। আস্ত ঢোক গিলে গিলেই আমার পেট ভরাতে হবে দেখছি। আরে আমি তো ভুলে গিয়েছিলাম, এত কিছুর মাঝে তো আমার ডিনারটাই হয়নি। আমি মনে হয় একাই একজন যে বিপদে বললে খাওয়ার কথা মনে পড়ে। খাওয়ার কথা মনে পড়তে আমার প্রচণ্ড রকম খিদে পেল। খিদে পেট চো চো করতে লাগলো, কিন্তু নিজের খিদেটাকে এই মুহূর্তে দমন করে ভাইয়ার দিকে মনোযোগ দিলাম। ভাইয়া হাতে কাগজ নিয়ে সাথে সাথে সাইন করে দিল, তার সাথে রনি ভাই আর পিয়াস ভাইও। বুঝলাম তারা সাক্ষী হিসেবে সাইন করলো। এবার এলো আমার পালা। ভাইয়া আমার দিকে তাকাতেই আমার বুক ধুকপুক করে উঠলো। অলরেডি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। পালাবো নাকি? কিন্তু তার জন্য তো হাত পা চলার দরকার। আমার তো হাত পা কিছুই কাজ করছে না। ভয়াতুর দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার কাছে এগিয়ে আসছে। আমার কাছে এসেই পেপারটা আমার সামনে তুলে ধরলো। সাইন কর। না, আমি সাইন করব না বলে আমি মুখ ঘুরে নিলাম। কি করে করব সাইন? যতই আমি আনোয়ার ভাইকে ভালোবাসি না কেন, তবুও আমার জীবনে আমার বাবা মার প্রায়োরিটিটা অনেক বেশি। তাদের না জানিয়ে আমি কি করে বিয়ে করে নিতে পারি? আমি চাই আরমান ভাইকে বিয়ে করতে, কিন্তু এভাবে নয়। পরিবারের সম্মতিতে বাবা মাকে সামনে রেখে বিয়েটা করতে চাই। মা বাবারও তো কত ইচ্ছে আমার বিয়ে নিয়ে। আমি কি করে তাদের এইভাবে ঠকাতে পারি? আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া যদি আমায় বিয়ে করতে চায় তো কথাটা সবার সামনে কেন বললো না? এইভাবে সবার আড়ালে বিয়ে করার মানে কি? এইসব ভাবনার মাঝে আমি অনুভব করলাম আমার চেয়ার দুলছে। হঠাৎ এমন হওয়ায় কিছুটা ভড়কে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বুঝলাম ভাইয়া আমাকে তার দিকে ঘুরিয়ে দুপাশে চেয়ারে হাত রেখে একদম আমার মুখের কাছে এই মুখ এনে বলল, সাইন করবি নাকি আমি ওই মেয়েকে গিয়ে বিয়ে করে নেব যার সাথে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে? 5 কলেমা 3 বার কবুল আর 101 টাকা দেড়মোহরে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর বলে মনে হচ্ছে যে নিজের সুখের জন্য বাবা মাকে এভাবে ঠকালো। বাড়িতে গিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবো আমি? কিভাবে তাদের জানাবো আরমান ভাইকে পাওয়ার লোভে আমি তাদের শখ আহ্লাদকে জলাঞ্জলি দিয়ে এসেছি? তারা কি সহ্য করতে পারবে এটা? বাবা মাকে কি করে বলবো যে তাদের মেয়ে এতটা স্বার্থপর হয়ে গেছে? খুব কান্না পাচ্ছে আমার, খুব। আমার সাথেই কেন এমন হয় আমি বলছি না। যেখানে আরমান ভাইকে বিয়ে করার খুশিতে আমার লাফানো উচিত, সেখানে আমি কিনা বাবা মাকে কি জবাব দেবো সে ভাবনায় বিভোর। আমার ভাবনার মাঝেই আরমান ভাই আমায় কোলে তুলে নিলেন। বুঝতে পেরেছি এই লোক আজ আমায় আর হাঁটতেই দেবে না। সে কখন থেকে শুধু কোলে চড়ে বেড়াচ্ছি ছোটো বাচ্চাদের মতো। আমি কি হাঁটতে পারি না নাকি? আমি অসহায় দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া প্লিজ নিচে নামাও। আমার বাড়ির লোক এইভাবে দেখলে আমায় অস্বস্তিতে পড়তে হতে পারে, প্লিজ। আমার মিনতি সুর অবুঝে তার কান অবধি গেল না। সে নিজের মতোই হেঁটে চলেছে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকতে দেখলাম সকলে এখনও বসার ঘরে বসে আছে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। নিশ্চয়ই আমাদের জন্য চিন্তা করছিলেন। কিন্তু মুহূর্তেই আরমান ভাইয়ের কোলে আমায় দেখে এই চিন্তার ছাপটা বদলে গিয়ে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকালো। আরমান ভাই সবার সামনে এসে আমায় কোল থেকে নামিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বড় আব্বু বলে উঠল, এটা কী রকম আচরণ আরমান? এত রাতে কোথায় গিয়েছিলে তোমরা বিয়ে করতে? আরমান ভাইয়ের এমন সোজাসাপটা কথায় আমার হার্ট ফেল হওয়ার জোগাড়। এই লোকের কি একটু ভয় করছে না? কি বলছিস কি আরমান? যা বলছি সত্যি বলছি। এসবের মানে কি? পাগল হয়ে গেছিস তুই? এখানে তোর বিয়ে ঠিক করা হয়ে গেছে আর তুই কি না মিতুকে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলি? আমাদের একবারও জানানোর প্রয়োজন বোধ অব্দি করলি না। বাবা বিয়েটা ঠিক সময় যখন তোমরা আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি, তখন আমিও বিয়ে করার সময় তোমাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলাম না। আরমান ভাইয়ের এই কথাটার মাঝেই মা আমার সামনে এসে দাঁড়ালো। এসব কি শুনছি কি মিতু? তুই এতটা নিচে নেমে গেলি? এরকমটা করতে লজ্জা হলো না? নিজের ভাই সমতুল্য কাজিনকে
বিয়ে করে নিলি? তোকে আমি বলেই আমাকে মারার জন্য হাত তুলতেই আরমান ভাই আমার সামনে এসে দাঁড়ালো। মায়ের দেওয়া চড়টা তার বাহুতে গিয়ে লাগলো। আরমান, সরে দাঁড়া তুই। আজ আমি এই মেয়েকে মেরেই ফেলবো। কাকিমা, ভুলে যেও না, তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ। আজ সে আমার বিয়ে করা স্ত্রী, আর আমার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার আমি কাউকে দেইনি। আমি ওর মা, আমার অধিকার আছে ওর ওপর, কিন্তু আমি ওর স্বামী, আর স্ত্রীর ওপর সর্বপ্রথম অধিকার তার স্বামীর থাকে। কথাটা শেষ হতে না হতে আরমান ভাইয়ের গালে খুব জোরে একটা চড় বসলো। চড়টার কেউ না, বড় মা মেরেছে। নাটক করছে সেখানে, সার্কাস চলছে। আরে তুই যদি একটা রাস্তার পাগলকে বিয়ে করে নিয়ে আসতে, তাও আমি সসম্মানে বরণ করে ঘরে তুলতাম, কিন্তু এই অপয়া মেয়েকে কখনো আমি এই বাড়ির বউ হিসেবে মানব না। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে। সর্বনাশী এই মেয়ে, যার জীবনে যাক না কেন তার জীবনই ধ্বংস করে দেয়। মা, ভুলে যেও না, তুমি যার সম্পর্কে কথাগুলো বলছো সে এখন আমার স্ত্রী। নিকুচি করেছে তোর স্ত্রী, মারি না এই অপয়াকে তোর স্ত্রী হিসেবে। তোকে আমি বারবার বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাক, দূরে থাক। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে। জন্মের পর থেকে শুধু ধ্বংসই করে এসেছে। জন্মের পরপরই নিজের বাপের ব্যবসাটা খেলো, সাথে 2 বছরের জেলও হলো। তারপরে নিজের মাকে বান্দি বানালো। সেদিন ওই পীর বাবাও এই মেয়ের হাত গণনা করে বলেছিলেন, এর জীবনের সাথে যে জীবন জড়াবে তার জীবনের ধ্বংস ছাড়া আর কিছু হবে না। আর সেই কথা সত্যি প্রমাণিত হলো যখন এই গ্রামে পা রাখতে না রাখতেই বন্যায় তাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেল। আর কিছুদিন আগেও দুবার বিয়ে ভাঙলো এই মেয়ের। আর কি প্রমাণ চাই এই মেয়ের অপবায় হবার? কতবার আয়েশাকে বললাম এই মেয়েকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ও তো কোনো কথাই শুনলো না আমার, বরঞ্চ এখন আমার ছেলের ঘাড়ে এই মেয়েকে চাপাতে চাইছে। কিন্তু মা হয়ে নিজের ছেলের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। এই সর্বনাশীকে আমি কিছুতেই আমার ছেলের জীবনে আসতে দেব না। বড় মা এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু আমার আর শোনার ক্ষমতা নেই। সব কিছু কেমন আবছা আবছা লাগছে, চোখের জলটাও অবাধ্য হয়ে এসেছে। আমি অপয়া, সর্বনাশী। আজ বাবা মার এই অবস্থার জন্য আমি দায়ী। শুনেছিলাম আমি ছোট থাকতেই মায়ের একটা অ্যাক্সিডেন্ট বা দ্বিতীয়বারের মতো মা হওয়ার ক্ষমতা হারায়, কিন্তু সেটা যে আমি দায়ী সেটা কখনোই বুঝতে পারিনি। শুনেছিলাম বা খুব শখ করে আমার নামে একটা কোম্পানি খুলেছিলেন, কিন্তু কারো দেওয়া ধোকার কারণে বাবার কোম্পানি ডুবে যায়, যার সাথে 2 বছরের জেলও হয়। এরপর আর বাবা না নতুন করে ব্যবসা শুরু করতে পেরেছিলেন, আর নাও কোথাও জব পেয়েছিলেন। তখন থেকেই বড় আব্বুর দয়ে আমরা বেঁচে আছি। সব কিছু আমার জন্য হয়েছে, আমার পোড়া কপালের জন্য। হতে পারে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু যা বলেছে তা তো সব সত্যি বলেছে। আমি নাড়ু বাড়ি যাওয়ার পরের দিনই তাদের ঘর বাড়ি বন্যায় ভেসে যায়। তার মানে বড় মা ভুল কিছু বলেনি। আমি অপয়া, সর্বনাশী। আমার জীবনের সাথে যেই জড়াবে তার জীবনই ধ্বংস হয়ে যাবে। নিজের অজান্তেই যে কখন 1 পা 2 পা করে ছাদে চলে এসেছি বুঝতে পারিনি। হাত পা অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নেই। ছাদের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়লাম। কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার। এতদিন আমার জন্য সবার জীবন নষ্ট হয়ে এসেছে, আর আরমান ভাইয়ের জীবনও আমার সাথে গেছে। তার কিছু ক্ষতি হয়ে যায় তখন না না, আর কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কি করে তার ক্ষতির কারণ হতে পারি? ভালোবাসি তাকে, নিজে থেকেও বেশি ভালোবাসি। তার জন্য সব কিছুই করতে পারি, সব কিছু। হঠাৎই মনে হলো কেউ আমার পাশে হাঁটু মুড়ে বসলো। আমার কাঁধে হাত রাখতেই আমি ঘুরে আরমান ভাইকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে লাগলাম। নিজের মনটাকে হালকা করা খুব জরুরি এখন আমার। ভাইয়া আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। হয়তো কিছু বলতে যাবে, কিন্তু তার কিছু বলার আগে আমি উঠে বললাম, আজ আমায় নিজের করে নেবে আরমান ভাই? আমার কথায় আমার মাথায় হাত বুলানো তার হাত থমকে গেল। আমি এমন কিছু বলবো হয়তো আশা করিনি, কিন্তু আমি চাই আজ তাকে নিজের করে পেতে, নিজের সব কষ্টকে ধুয়ে মুছে নিংড়ে ফেলতে। আরমান ভাই প্রায় অনেকক্ষণ ধরে নীরবতা পালন করছে, আর আমি তার বুকে মাথা রেখে তার বুকের দুক দুক শব্দটা শুনছি। আজ বুকে শুধু হতাশায় ধরা দিচ্ছে। আজ আরমান ভাইয়ের এই হতাশার কারণটাও আমি। সব কিছুর জন্যই শুধু আমি দায়ী, শুধুই আমি। আমার এই ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আরমান ভাই হঠাৎ করে আমায় কোলে তুলে নিয়ে নিচের দিকে যাওয়া শুরু করলো, আর আমি চুপচাপ তার বুকে মাথা রেখে বুকের হতাশাগুলো গুনছি। কারণ আমি জানি আজ এই মুহূর্তটা শুধু তার আর আমার। তারপর কি হবে তা কালকের উপরে নির্ভর করছে। প্রায় ভোররাত, আমি আরমান ভাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আছি, আর ও আমার এক হাতে জড়িয়ে বিভোরে ঘুমাচ্ছে। ঘুমের মাঝেও আমাকে জড়িয়ে রেখেছে যেন ছেড়ে দিলে কোথাও পালিয়ে যাব। কথাটা ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসি রেখে ফুটে উঠল। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। ইস, কি মায়া এই মুখে! ঘুমিয়ে থেকে যেন এই মায়া আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে আবার তার বুকে মাথা রাখলাম। কতদিনের লোভ ছিল এই দাড়িগুলো ছুঁয়ে দেখার, আজ তা পূরণ হলো।
ফজরের আজানের ধ্বনিতে আমি আরমান ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। চুলগুলো হাত খোপা করতে করতে কাবার্ড থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। চোখগুলো ভীষণ জ্বালা করছে, হয়তো সারা রাত ঘুম না আসার কারণে। আসলে আমি ঘুমাতেও চাইনি, আরমান ভাইয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে শুধু অনুভব করতে চেয়েছি। ঘুমিয়ে পড়ে এই রাতটা একটা ছোট মুহূর্ত আমি মিস করতে চাইনি। এই মুহূর্তগুলোকে নিয়েই তো বাকি জীবনটা কাটাতে হবে। আচ্ছা, আমি কি পারবো তাকে ছাড়া থাকতে? না, পারতে আমাকে হবেই। আরমান ভাইয়ের জন্য হলেও আমাকে পারতে হবে। তার ভালোর জন্য আমাকে সব কিছুই পারতে হবে। একটা বুক ফুলানো দীর্ঘশ্বাস ফেলে শাওয়ার শেষে উঁচু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ফজরের নামাজটা কাজা করলাম। নামাজ শেষে জায়নামাজে গুছিয়ে রেখে আরমান ভাই এক গাদা বই থাকা টেবিলের কাছে গেলাম। একটা নোট পাতার মধ্যে পাতা ছিঁড়ে ওটাতে লিখতে বসলাম। লেখা ততটা ভালো না, ভাঙা ভাঙা হাতা বাঁকা বাঁকার অক্ষরে মনে আসছিল তাই লিখে যাচ্ছিলাম। আজ লেখাটা আমাদের জীবন বদলে দেবে। এই চিঠিটাই আরমান ভাই আর আমার দুজনের পথ আলাদা করে দেবে। আচ্ছা, সামান্য এই চিঠির ওপর ভিত্তি করে কি ভাইয়া আমার থেকে দূরে সরে যাবে? একবারের জন্য খোঁজার চেষ্টাও করবে না? সে যাই করুক না কেন, আমিও তো চাই ভাইয়া আমায় ভুলে যাক, নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিক। আমার মতো একটা পোড়া কপালের জন্য ও কেন নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে? আর আমি বা কি করে হতে দিই এটা? ভাইয়ার ভালোর জন্যই আমাকে তার জীবন থেকে দূরে যেতেই হবে, অনেক দূরে যেতে হবে। চিঠিটা শেষ করে কাগজটা ভাঁজ করে বিছানার পাশে টেবিলে ওইটা চাপা রেখে দিলাম। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আরমান ভাইয়ের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য। আজ 11 দিন আমি ওই বেড়ে ছেড়ে চলে এসেছি। এখানে চট্টগ্রামে বসবাসরত এক বন্ধু টিয়ার বাড়িতে উঠেছিলাম। তার মা এক এনজিও মেম্বার। আমি তাদের সাথে কথা বলে এনজিওতে একটা কাজের কথা বলি। যেহেতু নিজের এডুকেশনের সকল কাগজপত্র সাথেই নিয়ে এসেছিলাম, তাই কাজটা পেতে ততটা ব্রেক পেতে হলো না। কিন্তু আমার অতীত শুনে টিয়ার মা আমার দিকে এক অন্যরকম নজরে তাকানো শুরু করলেন। সেই নজর খুব সহজেই পড়ে নেওয়া যায়। নিজের লাভের জন্য তো আর অন্যের ক্ষতি করতে পারি না। তাই হাতে যতটুকু টাকা ছিল তার কিছু টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। আর আমার জন্য কারো কোনো ক্ষতি হবে না, কারো না। রাত 9, ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধার ঘেঁষে আনমনে হেঁটে চলেছি। এনজিওর একটা কাজে এলাকা এলাকা গিয়ে মিটিংয়ের মাধ্যমে সমাজের মানুষের সামাজিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। মেইন রোড দিয়ে এলাম। চাইলে রিক্সা ভাড়াও নিতে পারতাম, কিন্তু আমি এখনও আমার কাজের মাইনে পাইনি। আর আমার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে আমার পুরো মাস চলতে হবে। তাই টাকা বাঁচানোর ছোট্ট একটা পদক্ষেপের মাত্র এটা। ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়াচ্ছে পুরো রাস্তায়, আর আমি একাই একটা মেয়ে হেঁটে চলেছি এক ধোঁয়াশা জীবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে বাড়ির লোকদের কথা খুব মনে পড়ছে আমার। আচ্ছা, বাবা মা যখন আমায় বাড়িতে খুঁজে পায়নি তখন তাদের মানসিক অবস্থা কেমন ছিল? নিশ্চয়ই খুব কেঁদেছে। আর আর আরমান ভাই, সে কি আমায় খুঁজেছে, নাকি চিঠিটাকেই মান্য দিয়ে নিজের নতুন করে জীবন শুরু করেছে? এই 11 দিনে কি ও আমায় ভুলে গেছে? আচ্ছা, আমার কথা মনে করে ও, নাকি সব কিছু আবেগ ভেবে উড়িয়ে দিয়েছে? চোখের কোণটা ঝাপসা হয়ে এলো। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছতেই পেছনে খুব দ্রুত চলন্ত গাড়ির শব্দ পেলাম। ভয়ে পেছনে তাকিয়ে দেখি গাড়িটা খুব দ্রুত আমাদেরকে এগিয়ে আসছে। মুহূর্তেই মনে হলো এখানে আমার জীবন থমকে যাবে। নিজের অজান্তে নিজের হাতকে সাহারা ভেবে ডান হাত মুখের সামনে নিয়ে এসেছে বাঁচার চেষ্টা করলাম, কিন্তু এ কি, হঠাৎই মনে হলো গাড়িটা আমার কাছে এসে থেমে গেছে। হাত ছড়িয়ে সামনে তাকাতে যাব তার আগে কারো হাত খুব শক্ত করে আমার গলা চেপে ধরে আমায় পিছিয়ে নিয়ে যেতে যেতে কিছু একটা সাথে আমার পিঠ ঠেকলো। ঘটনা খুব দ্রুত ঘটে যাওয়ায় আমার মাথায় কিছু ঢুকলো না। নিজের হাত পেছনে নিয়ে গেলে বুঝতে পারলাম আমি গাছের সাথে আটকে গেছি। এবার আমি গাছ থেকে হাত ছড়িয়ে গলায় থাকা হাতটা ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এই যেন আমার দম বন্ধ হয়ে যাবে। আমি বাধার জন্য ছটফট করতে করতে সামনের দিকে তাকাতে থমকে গেলাম। ল্যাম্পপোস্টের আলোর সাথে গাড়ির হেলমেটের আলোয় আরমান ভাইয়ের ভয়ঙ্কর মুখটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি আমার গলায় থাকা হাতটার কথা ভুলে নিজের দিকে অবাক চোখে তাকালাম। ইস, কী অবস্থা করেছে নিজের চেহারাটার। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়িগুলো হালকা বেড়ে গেছে। চোখের লাল আভাটা যেন আমায় জ্বালিয়ে দিয়েছে। ভাইয়া এবার আমার গলায় হাত রেখে আমার দিকে কিছুটা এগিয়ে এলো। আমার চোখে চোখ রেখে বলল, সাহস হলো কি করে তোর আমার থেকে দূরে পালাবার কথা ভাবতে? আমার ভাইয়ের মুখ থেকে এমন উদ্ভট গন্ধ বেরোচ্ছে। বুঝলাম ভাইয়া ড্রিঙ্কস করেছে, আর তাই এতটা কন্ট্রোললেস হয়ে গেছে। আমায় চুপ থাকতে দেখে ভাইয়া আরও কঠিন গলা বলে উঠল, যদি দূরে চলে যাবি তাহলে সেই রাতে আমার সাথে বিছানায় শুয়েছিলে কেন? নিজের শরীরে খিদে মেটানোর জন্য? তার কথায় এবার আমি ঘেন্নায় মুখ সরিয়ে নিলাম। অস্পষ্ট কণ্ঠে নিজে বলতে যাব তার আগেই আরমান ভাই আবারও শক্ত করে আমার গলা চেপে ধরলো।
চুপ, একদম চুপ। একটা শব্দ গলা থেকে বের করলে গলা চেপে মেরে এখানে পুঁতে রাখবো। কি ভেবেছিস কি তুই আমি তোকে খুঁজে পাবো না? এই পৃথিবীর যে কোনাতে লুকিয়ে থাক না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমার থেকে পালানোর এতটা সহজ নয়। খুঁজে তো আমি তোকে সে কবে পেয়েছে, কিন্তু প্রচণ্ড রকমের রাগ আমাকে চেকে বসেছিল। ভেবেছিলাম যখন তুই আমার থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাস, তাহলে আমি কেন পারবো না? ভুলতে চেয়েছিলাম তোকে। তোকে বলার জন্য সব ধরনের মাদকদ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়েছি, কিন্তু তোর নেশা সব কিছুকে হার মানিয়ে দিয়েছে। একটা মুহূর্তেও তোকে ভুলতে দেয়নি আমায়। তুই আমার নেশা, তোর নেশাতে নেশাগ্রস্ত আমি। তোকে ছাড়া থাকা অসম্ভব। আরমান ভাই কথাগুলো বলতে বলতেই আমার গলা ছেড়ে গালে বড় আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। নিজের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে এলো। তার এমন আচরণে আমার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছে আমার। কাঁদতে ইচ্ছে করছে, তার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমার সব ইচ্ছেকে দুলি চাপা দিয়ে ভাইয়া হঠাৎই আমার গাল ছেড়ে হাত ধরে টানতে টানতে গালের দিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে আমার গালে খুব জোরে একটা চড় পড়ে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি বাড়ির সকলের সামনে। থামলে কেন কাকি? আরও দুটো কষে দাও। এই মেয়ে এটারই যোগ্য। আরমান ভাইয়ের কথা শুনে আমার কান্নার বেগ আরও বেশি বেড়ে গেল, কিন্তু আমার মা আমার কান্নাকে পাত্তা না দিয়ে আমার দুই বাহু শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালো। বলতে পারিস তোর কোন জিনিসটা আমরা কোনো কমতি রেখেছি? এত ভালোবেসেছি তোকে, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, আর তুই এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলি। এই এদিকে তাকা। বাড়ি থেকে চলে যাবার সময় একবারও কি তোর আমাদের কথা মনে পড়েনি? একবারও মনে হলো না আমরা কি নিয়ে বাঁচবো? তুই তো আমাদের একমাত্র সম্বল রে, তোকে নিয়ে বেঁচে আছি আমরা। তাহলে কোন সাহসে তুই এই সিদ্ধান্তটা নিলি? কীভাবে চলে গেলি তুই আমাদের ছেড়ে? কথাগুলো বলতে বলতেই মা কান্নায় ভেঙে পড়লো। মায়ের কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে। এবার বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তাদের ভালো করতে গিয়ে যে তাদের এতটা কষ্ট দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আরমান ভাই ঠিক ছিল, আরও কিছু চরের যোগ্য আমি। এতটুকু শাস্তি দিতে হবে না আমার। মাথা নিচু করে কেটেই চলেছি, তখনই বড় মা এগিয়ে এলো। আমি বলেছিলাম না, এই মেয়ে যার জীবনে যাবে তার জীবনটাই ধ্বংস করে দেবে। এই মেয়ে, একবার দেখ আমার ছেলের জীবনটা কি করেছিস তুই। এই কয়দিনে তো ওর মুখটা দেখারও সুযোগ হয়ে ওঠেনি। যদিও কখনো কখনো বাড়ি বেড়েছে, তখনও তো তার দিকে তাকানো কষ্টদায়ী হয়ে গিয়েছে। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার চেহারা, সব তোর জন্য হয়েছে। আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। স্টপ ইট মা। এখনও তোমার বলা শেষ হয়নি? সেদিন কি কিছু কম বলেছিলে যে আবার আজ শুরু হয়ে গেল? হ্যাঁ, তোমাদের ছেলের এই অবস্থার জন্য এই মেয়েটাই দায়ী, কিন্তু আমার জীবনে আসার জন্য নয়। কিছুদিনের জন্য আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার এই অবস্থা। আমি বুঝি না তুমি এমন নিকৃষ্ট মানসিকতার কী করে হতে পারো। কিছু দুর্ঘটনাকে তুমি মৃত্যুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আমি কোনো দুর্ঘটনাকে চাপিয়ে দিচ্ছি না ওর ওপর, যা সত্যি তাই বলছি। কোন সত্যির কথা বলছো? কাকার ব্যবসায় ধোঁকা খাওয়ার কথাটা, সেটা কাকার নিজের অনভিজ্ঞতার কারণে হয়েছে। আর যদি তুমি কাকের অ্যাক্সিডেন্টের কথা বলো, তাহলে আমি বলি ঢাকায় এমন অনেক অ্যাক্সিডেন্টই হয়। তুমি কোন কোন অ্যাক্সিডেন্টের দায় ভার মৃত্যুর উপর চাপাবে? আর ওই পীর যা কথা শোনে তুমি মৃত্যুকে আজ অব্দি দোষারোপ করেছো, সে কিছু বছর আগেই ভণ্ড পীর প্রমাণ হয়ে এখন জেল খাচ্ছে। আর এখন বাকি রইল দুবার বিয়ে ভাঙার কথা। ওটা মৃত্যুর জন্য নয়, আমার জন্য ভেঙেছে। ভাইয়ের এই কথায় সবাই তার দিকে অবাক চোখে তাকালো। আমার চোখেও প্রশ্নবোধক চিহ্ন আটকে রইল। আমার বিয়ে ভাইয়ার জন্য ভেঙেছে, কিন্তু কিভাবে? আমি ভেঙেছি ওই বিয়ে। আমি জানতাম মা মৃত্যুকে ততটা পছন্দ করে না, তাই তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কিন্তু আমি ওকে অন্য কারোরও হতে দিতে পারতাম না। তাই সবার আড়ালেই আমি ওর বিয়ে ভেঙেছি। আর ওই বন্যা, মা বন্যা আসবে এই নিউজটা খবরে নিউজ পেপারে কতদিন আগে থেকে ছাপা হচ্ছিল। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা মৃত্যু গ্রামে গেলেও আসতো, না গেলেও আসতো। তবে কি জানো তো মা, তোমার এই দৃষ্টিভঙ্গি আমি হাজার চেষ্টা করলেও বদলাতে পারবো না, যদি না তুমি নিজে থেকে বদলানোর চেষ্টা করো। বড় মা আর কিছু বলতে যাবে, কিন্তু তার আগে বড় আবু বলে উঠল, উফ, কি হচ্ছে কি এখানে? এত সব কথা কেন হচ্ছে আমাকে বলবে দয়া করে? এতক্ষণ ধরে চুপ ছিলাম, কিন্তু আর নয়, বন্ধ করো এসব। আর মিতু, তুমি যা করেছো তা অবশ্যই বলছিল, আর ভুলের সাথে তোমাকে পেতেই হবে। আর সে শাস্তি হিসেবে তোমাকে আবার আমার ছেলেকে বিয়ে করতে হবে। বড় আব্বুর কথায় আমি চমকে উঠলাম। আমার ছেলে তোমাকে ভালোবাসে, তোমার সাথে সে সুখে থাকবে। আর একজন বাবার এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? বিয়ে আবার হবে, ধুমধাম করে হবে। কি বলিস রাজ্জাক? বলেই বাবার কাঁধে হাত রাখলো বড় আপু। বাবার চোখ ছলছল করছে, তার সাথে আমারও। প্রায় 1 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের বিয়েটা হলো।
তবে এই বিয়েটা পরিবারের সম্মতিতে ধুমধাম করে একদম স্বপ্নের মতো করে পেয়েছে আমি আমার ভালোবাসাকে। কিন্তু এই কয়দিনে আরমান ভাই আমার সাথে তেমন কোনো প্রয়োজন ছাড়া কথাই বলেনি। হয়তো এখনও অভিমান করে আছে আমার উপর। বড় মাও কেমন ভারী ভারী, হয়তো আমায় মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই কাজটা এতদিন ধরে হয়নি, সেটা এত সহজে কি হতে পারে? তারপরেও হয়তো নিজেকে বদলানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে লম্বা ঘোমটা টেনে আরমান ভাইয়ের ঘরে বসে আছি তার অপেক্ষায়, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। নিশ্চয়ই বাইরে তার বন্ধুরা তাকে আটকেছে। বেচারার হাল বোধ হয় এখন তার বেহাল হয়ে দিয়েছে। ভাইয়ের বেচারা মার্কা মুখটা ভাবতে বেশ হাসি পাচ্ছে আমার, আর মনে তার কথা ভেবেই হাসছি। ঠিক তখনই দরজা খোলার শব্দ কানে এলো। বুঝলাম ভাইয়া এসেছে। আমি উঠে তাকে সালাম করতে যাব, তার আগে ভাইয়া সরে গেল। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই সে অন্যদিকে ঘুরে মুখ করে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কথাটা বলেও বারান্দা চলে গেল। তার এমন কথায় আমার ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া কি তাহলে আর কোনোদিন ও আমার সাথে কথা বলবে না? আমার একটা ভুলের জন্য আমার এত বড় শাস্তি দেবে ও? দূর, নিকুচি করেছে তার শাস্তির, মানে না আমি কোনো শাস্তি টাস্তি। আজ তো তাকে আমার সাথে কথা বলতেই হবে। দেখি কি করে কথা না বলে থাকে। আমি আমার ভারী শাড়িটা দু হাতে উঁচু করে ধরে বারান্দার দিকে অগ্রসর হলাম। আরমান ভাই উল্টো ঘুরে ব্যস্ত নগর দেখতে দেখতে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। ও মাঝে মাঝে স্মোক করতো। আমি সেটাকে পরোয়া না করে সুতা তার সামনে গিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম। আমাকে হঠাৎই তার সামনে আসতে দেখে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে যাবে, তার আগেই আমি আবার তার সামনে গিয়ে তার পথ আটকালাম। এবার হয়তো আরমান ভাই কিছুটা বিরক্ত হলো। ভ্রু কুঁচকানোর সাথে সাথে দাঁতে দাঁত চেপে ধরে একদমই আমার দিকে তাকিয়ে এসে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার এগিয়ে আসাতে আমি কিছুটা ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেলাম। যা রাগ, যদি চট করে মেরে বসে তখন। কিন্তু আরমান ভাই কিছু না বলেই আবার সেখান থেকে চলে আসবে, তখন আমি তার ডান হাত চেপে ধরলাম। ভাইয়া এবার প্রচণ্ড মাত্রায় রেগে আমার দিকে এগিয়ে আসতে গেলে, কিন্তু তার আগে আমি তার হাত আমার পেটের ওপর রাখলাম। আমার এমন কাজে ও কিছুটা অবাক চোখে আমার দিকে তাকালো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমরা তোমার ওপর ভীষণ অভিমান করব। কথাটা মুখ ফুলিয়ে তার দিকে তাকালাম। যদিও নিজের চেহারা ইনোসেন্ট লুক নিয়েছিলাম, তারপরও আমার বুকের ভেতর এক প্রকার তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। আমার কথা তার অনুভূতিটা কীরকম হবে তা দেখার জন্য অধীর আগ্রহে আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। আরমান ভাই নিজের চোখে এক সাগর বিষয় নিয়ে একবার আমার দিকে আর একবার আমার হাতের দিকে তাকাচ্ছে। আমি ঠোঁটের কোণে মুচকে হাসি আর চোখ এতগুলো আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে তার অনুভূতিটা জানার জন্য। আরমান ভাই চিবা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো, হয়তো নিজের চোখের জলটা আড়াল করার জন্য, কিন্তু তার চোখের ছলছল দৃষ্টি তা তো অনেক আগেই আমার কাছে ধরা পড়েছে। ভাইয়ার দুবার জোরে জোরে শ্বাস নিয়ে আমার দিকে তাকালো, তারপর কাবা কাবা গলায় বলল, ইউ নো হোয়াট, আজও তো এই প্রথম কারো বাসর যে কিনা বাসরাত জানতে পেরেছে সে বাবা হতে চলেছে। তার আবেগপূর্ণ এমন কথায় আমার ভেতরটা কেঁপে উঠল। তার ছলছল দৃষ্টি আজ আমায় জানান দিচ্ছে আমি কতটা ভাগ্যবতী। আরমান হাঁটু গেড়ে বসে আমার পেটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে আবার উঠে দাঁড়িয়ে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরল। ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। তুই তো আমার জীবনে অ্যাঞ্জেল হয়ে এলি রে। অ্যাঞ্জেল আর আমিও কি কারো জীবনে অ্যাঞ্জেল হতে পারি? হ্যাঁ পারি, কেন পারি না? আমি অ্যাঞ্জেল, আরমান ভাইয়ের অ্যাঞ্জেল। এই তুই কি বলছি? আমি নিজের স্বামীকে ভাই বলে সম্বোধন করছি, কিন্তু যদি ভাই না বলি তাহলে কি বলে ডাকবো? নাম ধরে? এই না না, ও আমার কত বড়, নাম ধরে ডাকলে কেমন জানি দেখায়। তাহলে কি বলবো? ওগো শুনছো? ইস কি লজ্জা গো। নিজের লজ্জা লুকাতে আমি তার বুকে মাথা গুজে দিলাম, কারণ লজ্জার উৎপত্তি যেখান থেকে তার নিঃশেষও সেখানেই। বেঁচে থাক এইভাবে হাজারো ভালোবাসা এই সমাজের দৃষ্টিভঙ্গি পেরিয়ে।